অন্ধকার রাত, চারদিকে ঝিঝি পোকার শব্দে যেন গা ছমছমে একটা ভাব। গ্রামের পর গ্রাম, দূর দূরান্তে কোনো লোকজনের দেখা নেই। সময়টা তখন বর্ষাকাল হওয়ায় যেখানে সেখানে কাদাতে ঢেকে আছে। এমন সময় বাড়িতে জরুরি ডাক পড়েছে নাফিসের। তার বাবা পেটের পীড়ার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। তার পরিবারে তার ওই বাবা ছাড়া আর কেউ নেই। এই তো গত 1 মাস আগেও যে মা তাকে ছাড়া একদম থাকতে পারতো না, সেই মাই এখন আর নেই। অনেকদিন রোগে ভুগে শেষমেশ ইহকাল ত্যাগ করলো। এই অন্ধকার বর্ষার রাতে এত দেরি করে আসাটা একদমই উচিত হয়নি। তার উপর সামনে আবার ভাঙা ব্রিজ পড়বে। শুনেছি ওটা নাকি ভেঙে গেছে। যদি সত্যি এমন হয় তাহলে আজ আর রক্ষে নেই আমার। একটু সামনে যেতেই তার মনের ভাবনাটাই ঠিক হলো। ব্রিজ আছে, তবে সেটা ভাঙা। কাঠের তৈরি ব্রিজ আর কতদিন বা যাবে? ব্রিজের সাইডে লোক চলাচল করার জন্য একটা রাস্তা দেখা যাচ্ছে, তবে সেটিও কিছুক্ষণ পর নদীতে নেমে গেছে। উপায় না দেখে ওই পথেই যাত্রা শুরু করলো। একে তো কাদা, তার উপর আবার নদী পার হতে হবে। এভাবে কি আর চলে? কোনো উপায় না দেখে নাফিস অন্ধকারকে ভেদ করে টর্চের আলোয় সামনে যেতে থাকলো। নাফিসের মা মারা যাওয়ার পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব তার ঘাড়েই পড়েছে। হঠাৎ বাবার ডাক পেয়ে সব ছেড়ে ছুটে চলে এসেছে। বাবাই তার একমাত্র সম্বল। বর্ষাকাল হওয়ায় পরিবেশে শীত শীত একটা আমেজও চলে এসেছে। নদীর শেষ প্রান্তে আসার পর নাফিস তার পায়ের সাথে কিছু একটার জোরে বাড়ি খেলো। সে নিচের দিকে তাকিয়ে দেখে একটা ভাঙা কলসি। এহে, এখনকার নদী কি আর আগের মতো আছে? এখন নদীতে মাছের থেকে ময়লাই বেশি সাঁতার কাটে। পাটাও দেখি কেটে গেছে। কলসিতে বাড়ি লাগায় তার পা যে কেটে গেছে সে এতক্ষণ লক্ষ্য করেনি। লক্ষ্য করার পর যেন ব্যথাটা বাড়তে শুরু করলো। 1 কদম 2 কদম পা করে সে বাড়ির কাছাকাছি চলে আসলো। বাবা, আরে ও বাবা! বাবা, তুই এসে গেছিস? দাঁড়া, আসছি। কাশি ভরা কণ্ঠে বাবার সাড়া পেয়ে নাফিস একটু শান্ত হলো। তার বাবাকে ঔষধের ব্যাগটা দিয়ে কিছু ভাব বিনিময় করে হাসি মুখে বিছানায় শুয়ে পড়ল নাফিস। চোখে যেন ঘুম টলমল করছে। সারাদিনের ক্লান্তি আর চিন্তায় ঘুমটা যেন একটু তাড়াতাড়ি চলে আসলো। চোখটা আর খোলা রাখতে পারলো না। নাফিস, বাবা নাফিস, ওর তো। আহ, কি হয়েছে বাবা? এত রাতে ডাকছো কেন তুমি? তুমি কি ঠিক আছো? আর আর এই শব্দ কিসের? হ্যাঁ, আমি ঠিক আছি। আমিও সেটাই ভাবছি। হঠাৎ টিনে এত শব্দ হচ্ছে কেন বলতো? মনে হয় কেউ ঢিল মারছে। দাঁড়াও, আমি বাইরে থেকে দেখে আসছি। মাঝরাতে এত জোরে জোরে টিনে কে বা কারা ঢিল ছুঁড়ছে তা বুঝে উঠতে পারলো না। বাইরে এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু ঘন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো কিছুই দেখতে পেল না। বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। হয়তো কোনো বিড়াল লাফালাফি করছিল। বর্ষাকালের হালকা ঠান্ডা আবহাওয়া গ্রামের ছোট্ট পল্লীটাকে ঢেকে রেখেছে এক রহস্যের চাদরে। চারদিকে কুয়াশার মতো মেঘের ছায়া। মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ আর গাছপালার পাতায় জমে থাকা ফোঁটাগুলো যেন কোনো গোপন বার্তা শোনাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার উদ্দেশ্যে বাড়ির পাশে একটা ছোট চায়ের দোকানে গিয়ে বসলো। দূর থেকেই সেখানে লোকের ভিড় দেখা যাচ্ছে। কি যেন গল্প জপছে তারা। হ্যাঁ রে নাফিস, কাল রাতের ঘটনা কিছু জানিস? ঘটনা? ও হ্যাঁ, কালকে মাঝরাতে আমাদের ঘরের চালে হঠাৎ এত শব্দ হচ্ছিল, মনে হচ্ছে কেউ যেন পাথর ঢিল মারছে। কি বলিস? তোর ঘরে হয়েছে? হ্যাঁ, তবে আমি বাইরে গিয়ে দেখি কিছু নেই। তাই ভাবলাম হয়তো বিড়াল দৌড়াদৌড়ি করছিল। ওটা বিড়াল ছিল না রে। আর তুই বাইরে বের হয়েছিলি কেন? আল্লাহ তোকে বাঁচিয়েছে। নাফিস এমন কথা শুনে একটা ঢোক গিলে ভয়ে ভরা কণ্ঠে তাকিয়ে রইল। গতকাল রাতে আমাদের গ্রামের রহিম চাচার বাড়িতেও এমন ঘটনাই ঘটেছে। কিন্তু বেচারার ভাগ্য কি আর তোর মতো ভালো ছিল? যখনই সে দেখতে গেছিল তখনই নাকি কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। পরে সকালবেলা জঙ্গলে তার মাথা কাটা লাশ পাওয়া যায়।
সব থেকে অদ্ভুত বিষয় কি জানিস? লাশটা পাটিতে মোড়ানো ছিল, যেন কেউ ধরে বেঁধে দিয়েছে। নাফিসের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তার মনে যে ভয় বাসা বেঁধেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তড়িঘড়ি করে ভিড় ঠেলে উঠে সে বাড়ির দিকে রওনা দিল। তাকে এইভাবে যেতে দেখে সবাই একটু অবাকই হলো বটে। সকাল গড়িয়ে আবার সন্ধ্যা হলো। চারিদিকে আবার ঝিঝি পোকার ডাকে পরিবেশ যেন জীবন্ত হয়ে উঠেছে। ঝড়ো বৃষ্টির ফোঁটাতে চারদিকে ঝুনঝুন শব্দ পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলল। নাফিসের মাথায় এখনো সেই চায়ের দোকানের কথাই ঘুরছে। সে ভীতু হলেও শহরে থাকার কারণে তার মনে এসব ভূত প্রেতের ভয় একবারে নেই বললেই চলে। সে দেখতে চাইল আজকেও টিনের চালে কালকের মতো আওয়াজ হয় কিনা। এমন সময় বাবার ডাকে তার ধ্যান কাটল। নাফিস, বাবা নাফিস, কি এত ভাবছিস? তোর চেহারা এমন দেখাচ্ছে কেন রে? কোনো সমস্যা হয়েছে নাকি রে? বাবা, আমি সকালে দোকানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি আমাদের রহিম চাচার মৃত্যু নিয়ে আলোচনা করছে। কে বা কারা নাকি তাকে টেনে তুলে নিয়ে গেছে। পরে নাকি জঙ্গলে তার লাশ পাওয়া যায়। সব থেকে রহস্যজনক ব্যাপার কি ছিল জানো? লাশটা নাকি পাটিতে মোড়া ছিল। আমিও তো শুনলাম, কিন্তু কেন এমন করলো তা তো বুঝতে পারলাম না। গত কয়েকদিন আগেও তোর রহিম চাচার বন্ধু জলিল চাচাও নিখোঁজ হয়েছে। কি যে শুরু হলো গ্রামে! তুই ওসব না ভেবে ঘুমা এখন। এদিকে বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেল। বৃষ্টির শব্দ আর হালকা ঠান্ডায় যেন পরিবেশ থমথমে ভাব বিরাজমান। জানালা দিয়ে ঠান্ডা বাতাসে হাড় জমে যাওয়ার উপক্রম। এমন সময় টিনের চালে আবার পাথর পড়ার শব্দ ভেসে আসলো। শব্দের তালে তাল মিলিয়ে বিদ্যুৎটাও চলে গেল। অন্ধকার পুরোপুরিভাবে আচ্ছন্ন করলো নাফিসকে। সে একটা মোমবাতি জ্বালিয়ে যেই না দরজা খুলতে যাবে, অমনি একটা শব্দে তার চোখ জানালার দিকে গেল। নাফিস, নাফিস, আমাকে বাঁচাও! কে 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 তুমি? জানালার দিক থেকেই তো শব্দটা আসছে মনে হচ্ছে। নাফিস বিদ্যুৎ চমকানো আবছা আবছা আলোতে দেখতে পেল পাটিতে মোড়ানো কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে মোমবাতি হাতে করে জানালার কাছে যাওয়ার সাথে সাথেই একটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল ছায়ামূর্তিটি। নাফিস এমন পরিস্থিতি দেখে নিজের জ্ঞান ধরে রাখতে পারল না। নিমিষেই লুটিয়ে পড়ল মাটিতে। নাফিস, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন সম্পূর্ণ সুস্থ। কাল কাল রাতে আমার থাক, আমি সব জানি। তোমাকে এত উত্তেজিত হতে হবে না। কাল রাত্রে নাফিসের পড়ে যাওয়ার আওয়াজ শুনে তার বাবা উঠে আসে। তার বাবার বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ ঘটনা নয়, তাই হুজুরকে এনেছে। আজকে রাতে আমরা সবাই পাশের জঙ্গলের কোণে ছোট্ট একটা জায়গা আছে, ওখানে একত্রিত হব। আজকে রাতে এই রহস্যের ভেদ করতে হবে, যাতে আর কারো প্রাণ না যায়। সবাই তার কথাতে সম্মতি দিল। দীর্ঘদিন বৃষ্টি আর ঠান্ডা পরিবেশে স্যাঁতস্যাঁতে একটা ভাব দেখা দিয়েছে। ঘন অন্ধকার ঠেলে পূর্ণিমা চাঁদের আলো যেন বেরিয়ে আসতে চেয়েও পারছে না। ঠিক সময়ে সবাই একত্রিত হয়ে হুজুরের কথা মতো স্থানে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখে হুজুর একটা গোল বৃত্তে আগুনের সামনে বসে কি যেন পড়ছে। সবাই একদম চুপ থাকবেন, ভয় পাবেন না। দুইটি বাক্য বলার পরে আবার জপতে লাগলেন। কিছুক্ষণ পর চারদিকের আবছা আলোর ছিটেফোঁটাকে ঘন অন্ধকার যেন গিলে খেল। চারদিক কুয়াশার চাদরে ঢেকে যাবে এমন ভাব। হঠাৎ সামনে প্রাণীর মতো কিছু একটার উদয় হলো। দেখতে অনেকটা মানুষের মতো। তার শরীরের পুরোটাই পাটিতে মোড়ানো। মাংস গলে গলে মাটিতে পড়ছে। তীব্র গন্ধে সবার বমি হওয়ার উপক্রম। তুই তুই তাহলে এইসব কাণ্ড করে বেড়াচ্ছিস কেন? কেন এমন করেছিস বল? আমি সেই জলিল যে নিখোঁজ হয়েছিল। তোরা দেখি সবাই এখানে আছিস। আজকে সব কটাকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেব, কিন্তু সবার আগে নাফিসকে মারব। তোর কোনো আশাই পূরণ হবে না। যদি বাঁচতে চাস তাহলে এখনই এই গ্রামের সীমানা ত্যাগ কর। যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করলাম সেই কিনা আমাকে এত বড় শাস্তি দিল। আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলো। কে সে? নাম বল তার। রহিম। রহিম আমার ছোটবেলার বন্ধু। গত কয়েকদিন আগে আমাকে জরুরি কাজে শহরে যেতে হয়েছিল, তাই আমার সব জমানো অর্থ সম্পদ কলসিতে করে ওর কাছে রেখে যাই।
কাজ শেষ করে বাড়ি এসে যখন আমি সেটা চাই, তখন সে আমাকে আমার পাওনা অর্থ দেয়নি, উল্টো সে লোভে পড়ে আমাকেই মেরে ফেললো। সে আমাকে মেরে নদীর ধারে পুঁতে রাখলো, আর আমার কলসিতে থাকা সোনা গয়না সব বের করে ভাঙা কলসি নদীতে ফেলে দেয়। গত 2 দিন আগের রাতে নাফিসের পা ওই কলসিতে লেগেই কেটে গিয়েছিল। আমি গিয়েছিলাম ওকে সব বলতে, কিন্তু সে আগুন দেখিয়ে আমাকে তাড়িয়ে দিল। আমি রহিমকে মেরেছি, হ্যাঁ হ্যাঁ আমি মেরেছি। এখন নাফিস আর পুরো গ্রামের পালা। কেউ সাহায্য করেনি আমাকে। মরবি, তোরা সবাই মরবি। তুই কাউকে মারতে পারবি না। রহিমকে মেরে তুই তোর প্রতিশোধ নিয়ে নিয়েছিস। এখন তোর আর কাউকে মারার অধিকার নেই। হুজুর আর জলিলের এমন ভয়ানক কথাবার্তায় বাকিদের প্রাণ যায় যায় অবস্থা। সবার চোখ ভয়ে বেরিয়ে আসছে। সবাই তার মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছে। ঘন অন্ধকার যেন ক্রমশ বেড়েই চলেছে। হুজুর আর দেরি না করে জোরে জোরে মন্ত্র পড়ে জলিলকে বোতলে বন্দি করলো নিমিষেই। আমি আসবো, আবার আসবো। তোরা সবাই প্রস্তুত থাক, আমি আসবই। আমার মৃত্যুর প্রতিশোধ নিবই, পুরো গ্রামের উপর নিব। আর কোনো ভয় নেই। প্রতিশোধের আগুনে ও জ্বলে পুড়ে যাচ্ছে। যতদিন এই বোতলে বন্দি থাকবে ততদিন কোনো সমস্যা হবে না। এই বোতল আমি আমার কাছে রেখে দিচ্ছি, যাতে কোনো খারাপ মানুষের হাতে না পড়ে। এবার যেন ঘন অন্ধকারকে ঠেলে পূর্ণিমার চাঁদ একদম পরিপূর্ণভাবে উঠল। সবার চোখে মুখে এখনো ভয়ের ছাপ। নাফিসের মতো সবার মনেই জলিলের শেষ কথা ঘুরতে লাগলো। আসবো, আবার আসবো।